নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। আপনাদের সঙ্গে আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। ভাড়া বাড়িতে 4 যুবকের সঙ্গে থাকতো এক নারী। পুলিশ জিজ্ঞাসা করলো ঘরে কি হয়, বিস্তারিত জানুন কিছুক্ষণ পরই। কেন্দ্রের রাজনৈতিক ভূমিকম্প, নীতিশ কুমার বেরিয়ে যাবেন। গত 8 দিন ধরে কি ঘটছে? মুরগির গলায় ড্রোন বেঁধে দিল ভারতের সেনারা। এবার খেল খতম বাংলাদেশি জঙ্গিদের। প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল বাসে, বিরক্তি হয়ে যাত্রীরা গাড়ি থামান। ধরা পড়েন এক মহিলা। গন্ধের উৎস কি, জানুন বিস্তারিত। প্রধানমন্ত্রী মোদী দিলেন সুখবর, ৭১,০০০ যুবক পাবে জয়েনিং এর লেটার। কোন পদে চাকরি, জানেন বিস্তারিত কি? নতুন বছরে বিজেপির সভাপতি বদল, জানুন কার কার নাম নিয়ে এই চর্চা। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। বিহারের বৈশালী জেলা থেকে একটি অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এসেছে। এখানে একটি বাড়ি ভাড়া নিয়ে এক নারী 4 জন যুবকের সঙ্গে বসবাস করত। খবর পেয়ে দ্রুত সেই স্থানে পুলিশ পৌঁছায়। পুলিশ আসতে সবাই লুকানোর চেষ্টা করে। এরপরে পুলিশ তাদেরকে প্রশ্ন করে, তোমরা সারাদিন ঘরে কি করো? নারী যা উত্তর দিলেন তা শুনে পুলিশের হুঁশ উড়ে যাওয়ার মতনই। আসলে এই দলটি চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা প্রতারণা করত। আসুন পুরো ঘটনা কি সেটি বিস্তারিত জেনে নেওয়া যাক। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়। সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত একটি গ্যাংয়ে 5 জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছে। ধৃতদের কাছ থেকে 9টি মোবাইল, 13টি সিম কার্ড, 8টি এটিএম কার্ড ছাড়াও 2টি পাসবই, 2টি প্যান কার্ডও উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুলিশ 2টি আধার কার্ড এবং একটি ভোটার আইডি কার্ডও উদ্ধার করেছে। ঘটনা তদন্ত সিবিআই এর ডিসিপি চন্দনী সুমন জানান, সাইবার থানার প্রতিবন্ধী পোর্টাল থেকে জানা যায় যে পাটনা এবং বেতিয়ায় চাকরি দেওয়ার নাম করে সাইবার প্রতারণার অভিযোগে 2টি মোবাইল নম্বরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তদন্তে দেখা যায় যে উক্ত নাম্বার 2টি বৈশালী জেলায় শিল্প থানা এলাকার পাশাপাশি সক্রিয়। এরপরে ডিসিপি চন্দনী সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল লোকেশনের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে পুলিশ একটি ভাড়া বাড়িতে 4 যুবক এবং এক নারীকে বসবাসরত অবস্থায় খুঁজে পায়। পুলিশের উপস্থিতি দেখে সকলে লুকানোর চেষ্টা করে। এরপরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যায়। গত 8 দিন ধরে কেন্দ্রের রাজনৈতিক গতিবিধি তীব্র হয়ে উঠেছে। এর কারণ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া একটি বিবৃতি। 16 ডিসেম্বর একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বিহার বিধানসভা নির্বাচনে কার নেতৃত্ব লড়াই হবে তা আমরা নিজে বসে ঠিক করব। এরপর থেকে বিহারে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ মহারাষ্ট্রের বিজেপি ভালো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা একনাথ শিন্ডেকে সাইডলাইন করে দেবেন্দ্র ফড়নবিসের হাতে মুখ্যমন্ত্রিত্ব দায়িত্ব তুলে দিয়েছিলেন। নির্বাচনী নেতৃত্ব দেওয়ার সত্ত্বেও একনাথ শিন্ডেকে অবনমন করা হয়েছে। মহারাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনায় বিহারের হতে পারে বলে আলোচনা করা হয়েছে। এই কারণে এনডিএ সরকারের মধ্যে নীতিশ কুমারের অস্তিত্ব রয়েছে বলেও ধারণা করা যেতে পারে। যদি নীতিশ কুমার এনডিএ থেকে বেরিয়ে যান তবে কেন্দ্রের রাজনৈতিক ভূমিকম্প হতে পারে এবং মোদীর নেতৃত্বাধীন সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী টিকিয়ে রাখতে নীতিশ কুমার আবারও বড় সিদ্ধান্ত নিতে পারেন, এমনই গুঞ্জন চলছে। এই গুঞ্জন শুনে মানুষ বলেছেন, 2 দিন আগে নীতিশ কুমারের শারীরিক অবস্থা নিয়ে একটি খবর পাওয়া যায়। 20 ডিসেম্বর হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়। সর্দি, কাশি এবং জ্বরের কারণে তিনি তার সমস্ত নির্ধারিত কর্মসূচি বাতিল করে দেন। এদিকে অমিত শাহের বিবৃতি, তারপরে হঠাৎ নীতিশ কুমারের শরীর খারাপ এবং এই সমস্ত বিষয়ে তার নীরবতা দেখে অনেকেই একটি বড় ঝড়ের আগমন অনুমান করে রয়েছে। এর আগে নীতিশ কুমার এমন নীরবতা পালন করে বড় বড় রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে। নীতিশ কুমারের এই গতিবিধি দেখে বিজেপিও সতর্কতা অবলম্বন করছে। দিল্লিতে হঠাৎ বিজেপির কোর কমিটি নিয়ে একটি বৈঠক হয়েছে। এছাড়াও অমিত শাহ 8ই জানুয়ারি বিহারের সফরে যাচ্ছেন বলে খবর। গত এক সপ্তাহে এই ঘটনাগুলি দেখে অনেকে বলেছেন যে কেন্দ্রের বড় রাজনৈতিক ভূমিকম্প হতে পারে। এর সঙ্গে যুক্ত আছে অমিত শাহের আম্বেদকর সংক্রান্ত বিবৃতি। বিহারের দলিত ভোট ব্যাংকের প্রভাবে বিবেচনা করে এই বিবৃতি নিশীথ কুমারের জন্য ক্ষতিকর হতে পারে বলে জানা গিয়েছে।
দেশে জঙ্গিদের অবাধ বিচরণ রুখতে কড়া পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। বাংলায় চিকেন স্নেকের নিরাপত্তা বাড়ালো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। চিকেন স্নেকের সুরক্ষিত রাখতে ইউএভি ড্রোন মোতায়েন করল ভারতীয় সেনারা। জঙ্গিদের কাছে সফট টার্গেট এই চিকেন নেক্স। এই এলাকাতেই ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ভারতের নিজেদের জাল বিস্তার করে থাকে পাক এবং বাংলাদেশি জঙ্গিরা। বছরের পর বছর চিকেন স্নেক ধরেই দেশের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে চলছে সন্ত্রাসবাদীরা। এবার সেই রুটকেই রুখে দাঁড়ালো সেনারা। সূত্রে খবর, হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বায়ুসেনা ঘাঁটি থেকে মোতায়েন করা হয়েছে হেরন এবং নয়া প্রযুক্তি ইউএভি। দিন কয়েক আগে বাংলাদেশের সীমান্তে ড্রোন মোতায়েনের আভাস পেয়েছিল ভারতীয় সেনাদল, আর তারপরে একটা বিরাট পদক্ষেপ। সীমান্তে নজরদারিতে প্রাথমিকভাবে ব্যবহার করা হবে এই নজরদারি ড্রোন। সম্প্রতি মেঘালয়ের সীমান্তে বাংলাদেশের তেজগাঁও বিমান ঘাঁটি থেকে নিয়ন্ত্রিত তুরস্কের বানানো TB2 ড্রোনের সিগন্যাল পায় ভারতীয় সেনা। আর তার প্রস্তুতিতেই নিজেদের নজরদারিতে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের। প্রাথমিকভাবে নজরদারি কাজ করে থাকলেও প্রয়োজনে যে কোনো প্রকার হামলা রাখার ক্ষমতাও রয়েছে ভারতের মোতায়েন করা এই ড্রোনগুলির। ভৌগোলিক দিকে চিকেন স্নেকের গুরুত্ব সন্ত্রাসবাদী সংগঠনগুলির কাছে অপরিসীম, তা বেশ জানে ভারত। সেই কারণে সন্ত্রাসবাদী কার্যকলাপ কমাতে এই এলাকাকে সুরক্ষিত করতে তৎপর প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি বাংলাদেশের ঘটা পাল বদলের পর থেকেই চিন্তা বেড়েছে সীমানা রক্ষা নিয়ে। দেশ জুড়ে বাড়ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। বাংলাকে ট্রানজিট রুট করে অনুপ্রবেশ ঘটাচ্ছে একাধিক জঙ্গি। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। গতকাল ক্যানিং থেকে গ্রেপ্তার হয় কাশ্মীরি জঙ্গি। এর আগে কেরলে জঙ্গির সন্দেহে গ্রেপ্তার হয় এক ব্যক্তি, যার আবার পরিচয়পত্র ঠিকানা বাংলার মুর্শিদাবাদ জেলায়। শুরু থেকেই বাসের মধ্যে কেমন একটা জানি ভোটকা গন্ধ বের হচ্ছিল। অনেকক্ষণ সহ্য করে থাকার পরে যাত্রীরা চিৎকার করে চেঁচামেচি শুরু করেন। তখনই বাধ্য হয়ে বাসের কন্ডাক্টর গাড়ি থামিয়ে দেখেন আসলেই গন্ধের উৎস কি। আর যা দেখেন তাতে তো রীতিমতোই চক্ষু চড়ক গাছ। পাঁচরের আগে বেসরকারি বাস থেকে উদ্ধার করা হলো শতাধিক কচ্ছপ। রবিবার সকালে শিলিগুড়ি থেকে বালুরঘাট গ্রামে একটি বেসরকারি বাস থেকে উদ্ধার করা হলো লাখাধিক টাকার কচ্ছপগুলি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীরহারি থানার জোরদিঘি এলাকার থেকে কচ্ছপগুলি উদ্ধার করে বন দপ্তর এবং বংশীরহারি থানার পুলিশ। ঘটনায় 3 জনকে ধরেছে বন দপ্তরের কর্মীরা। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশ এলাকায়। পরে তাদের বংশীরহারি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই দিন কচ্ছপগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে কুশমন্ডি বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে মোট 4টি ব্যাগে 103টি কচ্ছপ উদ্ধার করে কুশমন্ডি বন দপ্তর এবং পুলিশ। উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে কচ্ছপগুলি আনা হয়েছিল। ধৃতদের মধ্যে একজন পুরুষ সহ 2 জন মহিলাও রয়েছে। তারা ডালখোলা থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বংশীরহারি থানার জোরদিঘি এলাকায় বাসের ভেতরে দুর্গন্ধ পেতেই সন্দেহে অন্যান্য যাত্রীরা। তারপরে তাদের ব্যাগ থেকে উদ্ধার করা হয় কচ্ছপ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীরহারি থানার পুলিশ, যায় কুশমন্ডি বন দপ্তরের কর্মীরাও। উদ্ধার হয় কচ্ছপগুলি, বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। পরে বন দপ্তর পাচারকারী 3 জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীরহারি থানার পুলিশ এবং কুশমন্ডি বন দপ্তরের কর্মীরা। বিস্তারিত জানতে আবারও সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। এবার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। এবার সরকারি কাজে 71,000 কর্মী পাবে জয়েনিং লেটার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই লেটার দেবেন। রোজগার মেলার মাধ্যমে চাকরি প্রার্থীদের এই জয়েনিং লেটার দেওয়া হবে। গত 2 বছর ধরে রোজগার মেলার মাধ্যমে লাখাধিক যুবক চাকরি পেয়েছেন। কবে কখন দেওয়া হবে এই লেটার? রবিবার প্রধানমন্ত্রীর অফিসে মধ্যমে বিবৃতি দিয়ে এই বিষয়টি জানানো হয়। সোমবার সকাল 10:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জয়েনিং লেটার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022 সালে রোজগার মেলা শুরু করে মোদী সরকার। 22 অক্টোবর প্রথম শুরু হয়েছিল এই মেলা। সংসদের শীতকালীন অধিবেশনে দেশের কর্মসংস্থানের বিষয়ের কথা বলতে গিয়ে মোদী সরকার জানিয়েছেন, রোজগার মোড় মাধ্যমে লাখাধিক যুবক চাকরি পেয়েছে। প্রধানমন্ত্রী অফিস দিয়েছে এই তথ্য। দেশের কর্মসংস্থানের পরিসর বৃদ্ধিতে
মোদী সরকারের বৃদ্ধ পরিচারক। চাকরি নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণেই রোজগার মেলার মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর অফিসে একটি বিবৃতি দিয়েছেন এই বক্তব্যে। সেখানে আরও বলা হয়েছে, দেশ গড়তে যুবকদের সাহায্যই করবে এই রোজগার মেলা। 45টি স্থানে হবে এই রোজগার মেলা। দেশের 45টি জায়গায় হবে এই রোজগার মেলা। কিছু নির্দিষ্ট চাকরি প্রার্থী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এই মেলার মাধ্যমে চাকরি পাবে। এই মন্ত্রকের মধ্যে নাম রয়েছে ইন্ডিয়ার পোস্ট ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রক, উচ্চ শিক্ষা দপ্তর, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক ছাড়াও অর্থ মন্ত্রকের নাম। মোদী সরকারের মতে গত 2 বছর ধরে রোজগার মেলা ভালো সাড়া পাওয়া যাচ্ছে, যেখানে লাক্ষাধিক যুবক চাকরি পেয়েছেন। ইতিমধ্যে সরকার রোজগার মেলা তোড়জোড় শুরু করে দিয়েছে। চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে যাবে এই বার্তা নিশ্চয়ই। এদিকে সংসদের শীতকালীন অধিবেশনে সদ্য শেষ হয়েছে, সামনে দিল্লির বিধানসভা ভোট, আর তার আগেই দলের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন সেরে ফেলতে চাইছে বিজেপি। এই নিয়ে তৎপর শুরু হয়েছে জোর কদম। দলীয় সূত্রে খবর, 30শে ডিসেম্বরের মধ্যে বিজেপির ব্লক স্তরের নির্বাচন সম্পন্ন করতে হবে। জানা গিয়েছে 20 জানুয়ারির মধ্যে সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে বিজেপি। তারপরে পরবর্তী বিজেপি সভাপতির নাম ঘোষণা হতে পারে। জেপি নড্ডার উত্তরসূরি হিসেবে আপাতত যাদের নাম ঘিরে সর্বাধিক চর্চা চলছে তারা হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী তথা গুজরাটের বিজেপি সভাপতি চন্দনকান্ত রঘুনাথ পাতিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নাম। তবে কার ভাগ্যে শেষ পর্যন্ত শিকে ছড়াবে সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর। যিনি দায়িত্ব পালন করবেন তার প্রথম লিস্ট মাস টেস্ট হবে দিল্লির বিধানসভা ভোটে। কেন্দ্র সরকারের নাকের ডগায় পরপর 2 বার আপের কাছে গোহারা হেরেছেন বিজেপি। যেদিকে সূত্রে খবর, পশ্চিমবঙ্গে কখনো পর্যন্ত 18 থেকে 20 লক্ষ মানুষ বিজেপির সদস্য পদ গ্রহণ করেছে। দলের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে সদস্য সংখ্যা 25 লক্ষ পৌঁছানো এবং আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ অভিযান চালানো। এই প্রথম দিকেই সদস্য পদ কর্মসূচি শেষ হওয়ার পরে শুরু হবে সক্রিয় সংসদ পদ গ্রহণের প্রক্রিয়া। তা সম্পন্ন করতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে।